এই যে আমার ছোট্ট ভাই বোনেরা যারা নবম শ্রেণীতে পড়ছো তারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য পাঠ্য বইয়ের নাটক ধীবর বৃত্তান্ত, সেই ধীবর বৃত্তান্ত নাটকের সম্পূর্ণ আলোচনা নিয়ে তোমাদের এই ভিডিওটি। তো চলো আর দেরি না করে আমাদের সম্পূর্ণ নাটকটি আমি লাইন লাইন বুঝিয়ে দিই, যাতে তোমাদের ভবিষ্যতে তোমাদের এই নাটকের প্রত্যেকটি প্রশ্ন উত্তর লিখতে যেন কোথাও কোনো সমস্যা না হয়। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুদিনের মধ্যেই আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সমস্ত প্রশ্নই আমি তোমাদের জন্য ভিডিও মারফত তুলে ধরবো। তোমরা একটু যুক্ত হয়ে যাও অন্বেষা এক্সেলেন্সের সাথে। যারা এখনও যুক্ত হওনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে এই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থেকো। চলো, ধীবর বৃত্তান্ত নাটকটি কালিদাসের লেখা। মহাকবি কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের থেকে এই আমাদের আলোচ্য ধীবর বৃত্তান্ত নাটকটিকে নেওয়া হয়েছে। এই নাটকটির তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তর্জমা কথাটির মানে অনুবাদ। বাংলা মানে হচ্ছে একটা ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদ করা। আচ্ছা, গল্পটি শুরু হওয়ার আগে তার কিছু কথা, সেগুলো আমাদের জানা উচিত। গল্পের প্রধান চরিত্রে আছে শকুন্তলা। শকুন্তলাকে যিনি বিয়ে করেছেন তিনি হচ্ছেন রাজা দুষ্মন্ত। আলোচ্য নাটকের একদম শুরুতে যে কথাটা বলা হয়েছে, মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। অর্থাৎ শকুন্তলাকে বিয়ে করে মহর্ষি কর্ণের আশ্রমে রেখেই রাজা দুষ্মন্ত সেখান থেকে নিজের রাজধানীতে ফেরত গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। অনেক দিন কেটে গেছে, কেউ তো শকুন্তলার খবরাখবর করতে আসেনি। এখানে শকুন্তলার দেখভাল করতে বা শকুন্তলা কেমন আছে সেগুলো দেখার জন্য কেউই আসেনি। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। যখন শকুন্তলা অনেক দিন কেটে গেছে, কেউ আসছে না তার খবরাখবর করতে, সেই সময়তে শকুন্তলা তার স্বামীর চিন্তায় মগ্ন হয়ে আছে যে আমাকে কেউ খোঁজ খবর করতে আসছে না, এ ধরনের চিন্তায় যখন সে চিন্তিত, ঠিক সেই সময়তে তপবনে এসেছেন ঋষি দুর্বাসা। আমরা কি হয় সাধারণত কোনো চিন্তায় থাকলে আমাদের মাথাটা তখন একদিকে কাজ করে না, তো আমরা একটা ধ্যানের মধ্যে চলে যাই। সেই সময় যদি কেউ পাশ থেকে ডাকেও আমরা হয়তো অনেক সময় সেটা শুনতে পাই না। শকুন্তলার ক্ষেত্রেও সেরকমই একটা ব্যাপার। শকুন্তলা তার স্বামীর চিন্তায় যেহেতু মগ্ন ছিল, সেই জন্য ঋষি দুর্বাসা যে সেখানে এসেছে শকুন্তলা সেটা বুঝতে পারেনি। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। মুনি ঋষিরা তাদের অপমানকে সহ্য করতে পারতেন না। তো সেরকম ঋষি দুর্বাসাও যখন দেখলেন শকুন্তলা তাকে অ্যাভয়েড করছে, অর্থাৎ উনি ভাবছেন যে শকুন্তলা ওনাকে অ্যাভয়েড করছে, কিন্তু না, শকুন্তলা কিন্তু ওনাকে দেখেনি। তো সেটাকে ওনার অপমানিত বোধ হয়েছে এবং তার পশেই তিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ? শকুন্তলা যার চিন্তায় মগ্ন আছে সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। মানে শকুন্তলা তো মগ্ন আছে তার স্বামীর চিন্তায়, রাজা দুষ্মন্তের চিন্তায়, তাহলে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে মনে রাখতে পারবে না বা ভুলে যাবে যে শকুন্তলা তার স্ত্রী। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। অর্থাৎ ঋষি তাকে তার অনেক শকুন্তলার যে সখীরা রয়েছে প্রিয়ংবদারা, তারা ঋষির কাছে অনুরোধ করেছে যে শকুন্তলার অভিশাপটা তুলে নেওয়ার জন্য। ঋষি তখন অভিশাপ তোলার পরিবর্তে তাকে একটি পন্থা বলে দিয়ে যায় যে যদি কোনো চিহ্ন দেখাতে পারে যে দুষ্মন্তের সাথে শকুন্তলার বিবাহ হয়েছে, তাহলে সেই চিহ্ন দেখে রাজার মনে পড়বে যে শকুন্তলা তার স্ত্রী। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের পর
শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। অর্থাৎ শকুন্তলার সাথে দুষ্মন্তের বিবাহ হওয়ার সময় দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি উপহার দিয়েছিল, হাতে পরিয়ে দেয়। তো সখীরা মনে করলেন এই আংটিটা যদি দেখানো যায় রাজাকে, তাহলে রাজার নিশ্চিত তার পূর্ব কথা অর্থাৎ তার বিবাহ করার কাহিনীটা মনে পড়বে এবং সে শকুন্তলাকেও চিনতে পারবে। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। মহর্ষি কর্ণ অর্থাৎ শকুন্তলার পালক পিতা তীর্থ থেকে ফিরে এসে শকুন্তলাকে তার স্বামী গৃহে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে থাকলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। ঠিক তাই, যখন শকুন্তলা তার স্বামী গৃহে অর্থাৎ দুষ্মন্তের সামনে গিয়ে হাজির হলেন, তখন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতেও পারল না। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলার হাতে আংটিটা পরা ছিল। যখন সে শচীতীর্থে স্নান করতে গেছিল এবং সেখান থেকে ফিরে উঠে অঞ্জলি দিতে গেছিল, সেই সময় জলের মধ্যে শচীতীর্থের জলের মধ্যে আংটিটি হাত থেকে খুলে পড়ে যায়। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ধীবর কথার অর্থ হলো জেলে, যে মাছ ধরে যার জীবিকা উপার্জন চলে বা জীবিকা নির্বাহ হয়, তাকে বলা হয় ধীবর। তো ঘটনাক্রমে আংটিটি যে পড়ে গেছে জলে, সেই আংটিটি একটা ঘটনাতে হাতে আসে এক ধীবরে। ঘটনাটি কি আমরা নাটকটি পাঠ করে দেখব। তারপর নগররক্ষায় নিযুক্ত রাজশ্যালক ও তার পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। পুরুষ হচ্ছে ধীবর, আর নগর তদারকির জন্য জানুক ও সূচক নামে দুইজন নগররক্ষীকে রাখা হয়েছে, আর আছেন রাজশ্যালক। তো জানুক ও সূচক পুরুষকে ধরে নিয়ে এসছে, মানে রাজসভায় নিয়ে এসছে। রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? দুই রক্ষী ধীবরকে বলছে যে এই নাম মণিমুক্তা খচিত আংটি যেখানে রাজার নাম খোদাই করা আছে, সেই আংটিটি তুই কোথায় পেলি? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। মানে ধীবর বলছে দুই রক্ষীকে, জানুক সূচককে, যে আমি এরকম কোনো কাজ করিনি। প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? মানে তাহলে রাজা নিশ্চয়ই তোকে ব্রাহ্মণ ভেবে দান করেছেন নিজের এত মণিমুক্তা খচিত আংটি, না হলে তুই কোথায় পেলি? পুরুষ মানে ধীবর বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তাহলে ধীবর কোথায় থাকে? শক্রাবতারে ধীবর থাকে। পুরুষ বলছে, আপনারা শুনুন, শক্রাবতারে থাকি, শক্রাবতার জায়গাটিতে ধীবর বাস করে। দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমি কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? মানে ওরা যে জিজ্ঞেস করেছে এই মণিমুক্তা খচিত আংটি তুই কোথায় পেলি, সেটার উত্তর না দিয়ে ধীবর যে অন্য কিছু বলছে, সেখানেই ওদের রাগ, যে আমি তো তোকে জাতির কথা জিজ্ঞেস করিনি, যেটা প্রশ্ন করেছি তার যথাসাধ্য উত্তর দিলেই আমরা খুশি। শ্যালক মানে রাজশ্যালক বলছে, সূচক একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। অর্থাৎ এই ধীবরকে সম্পূর্ণ কাহিনীটি এক্সপ্লেইন করতে দাও, তখনই তো বোঝা যাবে যে সে কি বলতে চাইছে। এখন যদি আমরা কারোর পুরো কথাটা না শুনি মন দিয়ে, তাহলে কি আমরা সেই কাহিনীটি বুঝতে পারবো? কখনোই পারবো না। দুই রক্ষী, তা আপনি যে আদেশ করেন বল, কি বলছিলি? মানে দুই রক্ষীর মধ্যে থেকে ওরা বলছে যে রাজশ্যালক যেটা আদেশ করবে সেটাই ঠিক আছে। এখন ধীবরকে বলছে, বল তুই কি বলছিলি? পুরুষ, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। ধীবর জানাচ্ছে যে সে জাল বড়শি দিয়ে মাছ ধরে এবং এইভাবে তার জীবিকা নির্বাহ হয়। শ্যালক, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। মানে তাকে ব্যঙ্গ করে বলছে
যে ও যেহেতু ধীবর, জেলে মাছ ধরে তার জীবিকা নির্বাহ হয়, তাই ওকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছে সে তো তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, মানে খুব পবিত্র কাজ করিস তুই। পুরুষ বলছে, মানে ধীবর বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় অর্থাৎ ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ ধীবরের কথা অনুযায়ী যে যে কর্ম করে সেই কর্ম কখনোই ছোট নয়। যেই কর্ম বা যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষ কখনোই তার নিজের কাজকে ছোট করে দেখতে পারে না। তাহলে এখানে যে তাই সে একটি উদাহরণ দিচ্ছে, ধীবর একটি উদাহরণ দিয়ে বলছে যে যিনি ব্রাহ্মণ, বেদ পাঠ করা যার কাজ, সেই বেদজ্ঞ ব্রাহ্মণও স্বভাবে দয়াপরায়ণ হলেও যখন সে বলি দিতে যায় পশু হত্যার সময় সেও তো নির্দয় হয়ে থাকে, তাই নয় কি? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো কি না তোমরা একটি লাইকের মাধ্যমে জানিও। আমি তাহলে আরও বেশি ভালো ভিডিও করার মোটিভেশন পাবো। লাইক থাকলে ভিডিও করার মোটিভেশন আসে, সেই কারণেই বারবার করে বলি তোমাদের বুঝতে অসুবিধে না হলে একটি লাইক করে দিও। শ্যালক বলছে তারপর মানে তারপর কি হয়েছে সেটা জিজ্ঞেস করছে পুরুষ। একদিন একটা রুই মাছ আমি যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণি মুক্তায় ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। অর্থাৎ শকুন্তলা যে স্নান করেছিল শচীতীর্থে সেই সময়তে সেই আংটিটি খুলে চলে গেছিল জলে, সেটি একটি মাছ, রুই মাছ সেই আংটিটিকে গিলে খেয়ে ফেলেছিল এবং ধীবর যখন মাছ ধরেছিল তখন সেই রুই মাছটি ধীবরের জালে ফেসে যায় এবং সেই মাছটি যখন ধীবর কেটে খণ্ড খণ্ড করে বিক্রি করতে যায় তখন তার পেটের থেকে আংটিটি ধীবরের কাছে আসে। তো ধীবর কীভাবে আংটিটি পেয়েছে সেই কাহিনীটি বর্ণনা করলো। পরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন। অর্থাৎ যখন ধীবর এত দামি আংটি পেয়ে সে যখন বিক্রি করার জন্য গেছিল তখন দুই রক্ষী তাদেরকে ধীবরকে ধরেছিল। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। মানে ধীবর বলতে চাইছে যে আমি যাক সত্যি ঘটনা সেটি তো আপনাদের জানালাম, এখন আপনাদের রুচি, আপনারা আমাকে মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। মানে ধীবর কিভাবে আংটিটি পেল সেই কাহিনীটি শ্যালক দুই রক্ষীকে জানিয়েছে ধীবর। শ্যালক, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। শ্যালকও যে ভীষণ ভালো মানুষ সেটা নয়। শ্যালকও ধীবরকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলছে যে এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, অর্থাৎ এ কোনো গোসাপ খাওয়া জেলে হবে। তাকে কতটা বিদ্রুপ করা হচ্ছে, তাকে কতটা লাঞ্ছনা পেতে হচ্ছে, এই জিনিসগুলো এই ধীবরের কাছে অত্যন্ত কষ্টজনক ব্যাপার। দুই রক্ষী বলছে তবে তাই হোক, চল রে গাঁট কাটা। গাঁট কাটা মানে পকেট মার যাকে বলে, পকেট মারি যারা করে না, পকেট কেটে টাকা নিয়ে নেয় চুরি করে, সেই সমস্ত লোকদের সাথে ধীবরের তুলনা হচ্ছে। সবাই এগিয়ে চললেন। শ্যালক, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। অর্থাৎ তোমরা দুইজন একে নিয়ে অপেক্ষা করো, আমি রাজার কাছ থেকে এই আংটিটি দেখিয়ে তার অনুমতি নিয়ে আসছি যে এই চোরকে কি করা উচিত। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। মানে শ্যালককে বলছে যান, আপনি মহারাজের কাছে গিয়ে ঘটনাটি জানান, মহারাজ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। মানে রাজশ্যালক গেছে তো গেছেই, আর ফিরে আসছে না। তো রক্ষীরা বিরক্ত হয়ে বলছে আমাদের প্রভুর খুব দেরি হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। মানে রাজার কাছে তো অনেক ধরনের লোকজন আসে,
কেউ তদারকের কথা বলতে, কেউ জমিদারির কথা বলতে, কেউ অন্য অন্য কথা দরকারি বলতে। তো তা ফাঁকা পাবে রাজাকে তখনই তো জানাবে ঘটনাটি, তো দেরি তো হবেই, সেটা বলতে চাইছে। প্রথম রক্ষী, জানুক একে মারার আগে এর গলায় যে গলাতে ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো এক্ষুনি আর কি নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। ওরা ভেবেই নিয়েছে যে রাজা একটা মৃত্যুদণ্ডাদেশ ধীবরকে দেবে। সেটা কতটা কার্যকরী হবে সেটা তো পরের প্রশ্ন, আগে বিচার হবে তখন তো। কিন্তু এরা আগের থেকেই ভেবে নিয়েছে রাজা নিশ্চিত কোনো মৃত্যুদণ্ডাদেশ ধীবরের জন্য দেবে। তাই কাউকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার আগে তাকে ফুলের মালা পরানো হয়। তো ফুলের মালা গাঁথার জন্য হাত নিষ্পিস করছে রক্ষীদের। দ্বিতীয় রক্ষী, পুরুষ। পুরুষ ধীবর, আমি আগেই বলেছি জেলে আর কি। মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না, তার দাবি তাকে যেন বিনা দোষে মারা না হয়। দ্বিতীয় রক্ষী, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। ওরা প্রভুকে দেখে রাজশালককে দেখে ওদের ভিতরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে যে এখন তো মৃত্যুদণ্ডাদেশ রাজা নিশ্চিত দিয়েইছে, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। ওরা একদম 110% শিওর যে রাজা মৃত্যুদণ্ডাদেশ দিয়েই শ্যালককে পাঠিয়েছেন। রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক, সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাবার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। রাজশ্যালক রাজার কাছে গিয়ে আংটিটি দেখানোর পর সমস্ত সত্যতা যাচাই হয়ে গেছে যে ধীবর আংটি চুরি করেনি। ধীবর যে কথাগুলো শ্যালক এবং দুই রক্ষীকে জানিয়েছিল সেগুলি পুরোপুরি সত্য কথাই সে বলেছে, কোনোটাই মিথ্যার আশ্রয় সে নেয়নি। সূচক, তা প্রভু যা আদেশ করেন। ওরা একটু দমে গেল, বলছে প্রভু আপনি যা আদেশ করেন তাই করব। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, হাতের বাঁধনটা খুলছে আর বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবারও ফিরে এলো। পুরুষ, শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? জেলের তো কাজ প্রতিদিন মাছ ধরা, মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করা, বিক্রি করে যে পয়সা পাবে, টাকা পাবে, তা দিয়ে তার জীবিকা চলবে। রোজ দিনের খাওয়ার এই আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্র সে কিনবে। কিন্তু আজকে তো সকাল থেকেই সে ব্যস্ত হয়ে গেছে রাজপরিবারের এবং রাজপরিবারের রক্ষী শ্যালকদের সাথে প্রমাণ করতে, বিচার করতে আটকে গেছে, তার তো নিজের কাজ হয়নি, তাহলে সে খাবে কি? তখন তাই বলছে আজ আমার সংসার কিভাবে চলবে? শ্যালক, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকাটা দিল, দিয়ে বলছে রাজা আংটির মূল্যের সমান পরিমাণ টাকা তোমাকে উপহার হিসাবে দিয়েছে। পুরুষ প্রণাম করে গ্রহণ করে বলছে প্রভু অনুগৃহীত হলাম। ওর দিনের যে খরচের যে চিন্তা ওর হচ্ছিল সেখান থেকে ও মুক্তি পেয়েছে, তাই সে খুশি হয়ে বলছে প্রভু অনুগৃহীত হলাম। সূচক, এ কি যাতা অনুগ্রহ? তাও দেখো ওদের ব্যঙ্গ তামাশা যাচ্ছে না, বলছে এ কি যাতা অনুগ্রহ, ছোটো মোটো অনুগ্রহ কি? এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া হলো, এই যে ফাঁসি কাঠের থেকে একজন ফাঁসির আসামিকে যেন মৃত্যুদণ্ড না দিয়ে ছেড়ে দেওয়া হলো, এরকম একটা ব্যাপার। জানুক, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। জানুক বলছে যে রাজা যে পরিমাণ মূল্য পারিতোষিক হিসেবে দিয়েছেন সেটা দেখেই মনে হচ্ছে যে রাজার এই আংটিটি ভীষণ প্রিয় ছিল। দেখো আমাদের কোনো প্রিয় জিনিস যদি হারিয়ে যায়, আমরা সেটা যখন পাই তার জন্য কিছু যে খুঁজে এনে দেয় তাকে কিছু গিফট তো আমরা অবশ্যই করি না? তো সেটাই, গিফট তো কোনোদিন টাকা পয়সা দিয়ে তুলনা হয় না, তার মূল্য দেখা হয় না, গিফট উপহারই হয়। তো সেখানেই এটাই বলছে যে দেখে মনে হচ্ছে যেন আংটিটি তার রাজার খুব প্রিয় ছিল।
শ্যালক তখন বলছে, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। বলছে যে আংটিটি দেখে মহাজনের হয়তো কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই সে খুশি হয়ে এতটা মূল্য পারিতোষিক দিয়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। মানে রাজা যেহেতু গম্ভীর প্রকৃতির, তবুও সে মুহূর্তের জন্য যেন সাইলেন্ট হয়ে গেল, বা মুহূর্তের জন্য সে চুপচাপ হয়ে গেল। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। বলছে তাহলে আপনি হয়তো মহারাজের আংটিটি খুঁজে দিয়ে একটি সেবা করলেন বলেই মনে হয়। জানুক বলছে, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন, মানে জেলের দিকে কটকট করে হিংসার দৃষ্টিতে তাকিয়ে বলছে যে মনে হচ্ছে মহারাজই এই জেলের সেবা করলেন। পুরুষ, মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। মানে এই যে পারিতোষিক মহারাজ আমায় দিয়েছেন, এতটা আমার লাগবে না। আপনারা যে আমাকে মালা পরানোর জন্য ফুল কিনেছেন, সেই ফুলের মূল্যটা আমি দিয়ে যাচ্ছি, অর্ধেকটা আমার থেকে ফুলের মূল্য আমি দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। মানে যখন প্রমাণ হলো যে ধীবর কোনো অন্যায় করেনি, সেই সময়তে ধীবরকে রাজশ্যালক তার বন্ধু বলে পরিচয় দিল। মানে আজ থেকে ধীবর আর শ্যালক দুজন ভীষণ ভালো বন্ধু হবে। নাটকটি তো বোঝানো শেষ হয়ে গেল। এবার বলো, তোমরা বুঝতে পেরেছো তো? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক করে দিও, তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর এই নাটকের সম্ভাব্য প্রয়োজনীয় প্রশ্নগুলি আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমরা অন্বেষা এক্সেলেন্সের সাথে যুক্ত থেকো, আমাকে সবসময় তোমাদের সাথে রেখো। আর আমার বিশ্বাস যে আমি যে প্রশ্নগুলি তোমাদের দেব, সেগুলি থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।